জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। শ্বেতপত্র প্রণয়নে সব অংশীজনদের পরামর্শ নেওয়া হয়েছে। আলোচনা হয়েছে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনকারীদের সাথে। সকালে পরিকল্পনা কমিশনে দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় অর্থনীতি সংস্কারে এখনও একটি গোষ্ঠী বাধা দিচ্ছে বলে জানান তিনি। যারা আন্দোলন সংগ্রামী ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি, এবং সেটাও খুবই একটা সেই অভিজ্ঞতাটাও খুবই মনে রাখার মতো আর কি। সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং শোভন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। দুই একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগ থেকে এই আদেশ দেওয়া হয়। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে 2002 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে 2008 সালের 27 জুলাই আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায়ে স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ও বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি রোববার। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্ট এর আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইনু ও মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসানুল হক ইনু, তাকে রামপুরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাসানুল হক ইনু এবং মেনন এবং দীপুমণি, তাদেরকে শাহবাগ এবং হাতিরঝিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা এজাহারনামী আসামি এবং তার মধ্যে হাতিরঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা, আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। শাহবাগের একটি নতুন মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামি আজকে বিজ্ঞ আদালতে কিছু তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন। তিনি জানিয়েছেন যে তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে। গুমের অভিযোগে র্যাবের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পরবর্তী হাজিরা 20 ফেব্রুয়ারি ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 11টার দিকে তাদের হাজির করা হলে এই আদেশ দেয়া হয়।
গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানিয়েছিলেন, সাবেক 2 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে 2টি আবেদন করা হয়। ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের বেশি মৃত্যু। হাসপাতালে দেরিতে আসায় এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর আরও জানায়, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা সিটির বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে সচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করা দরকার। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়ায় ও জিকা ভাইরাসে 11 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ পর্যন্ত আমরা যেগুলো দেখেছি যে মৃত্যু যাদের হচ্ছে তারা সবাই দেরিতে আসতেছে। যখন আর ট্রিটমেন্ট দিয়ে এটা কন্ট্রোল করার সময় থাকে না। মানুষ, আমাদের শরীরের একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা কতটুকু নষ্ট হয়ে গেলে এটাকে আমরা ফিরাই নিয়ে আসতে পারবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা এটাকে মাল্টি অর্গান ফেলিয়ার বলি, যে শরীরের একাধিক অঙ্গ যদি তার ক্ষমতা হারিয়ে ফেলে, অক্ষমতায় চলে যায়, এটাকে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম বলি আমরা। সেটা যখন হয়ে যায় তাহলে কোনোভাবেই এটাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রংপুরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। সকালে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে যান উপদেষ্টা। এ সময় তিনি সবার খোঁজ খবর নেন। পরে আবু সাইদের কবর জিয়ারত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের মানুষকে ধৈর্য ধরে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে প্রতিবেশী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। জামাতে ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ অফিস আদালতে হয়রানির শিকার হবে না। সকালে ঝালকাঠিতে এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবে, বিচারিক আদালতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হবে। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশের মানুষ যাতে হয়রানির শিকার না হয় এমন সব দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সম্মেলন ঘিরে সকাল থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ অনেকেই। যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল, সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে, বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আজ সকালে জামিনে বের হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পাননি সাবেক এসপি বাবুল আক্তার। এতে পরিবারের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী
কফিল উদ্দিন। তিনি জানান, বাবুল আক্তারকে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে কারা কর্তৃপক্ষ হাইকোর্টের আপিল বিভাগে জামিন স্থগিতাদেশ চেয়ে এক আইনজীবীর আবেদন সনদ দেখিয়েছে। অথচ আবেদনের পক্ষে উপযুক্ত কোনো নথি না থাকায় এই আবেদন গতকাল গ্রহণ করেনি আদালত। তাই বাবুল আক্তারকে কারাগারে আটকে রাখা এখন সম্পূর্ণ আইন পরিপন্থী বলে দাবি করেন তার আইনজীবী। আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে এই ইনফরমেশনের উপর যদি আটক রাখে তাহলে এটা সম্পূর্ণ বেআইনি আটক এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং আমি আমার মক্কেলকে বলেছি, ওনারা যদি ইচ্ছুক হয় ওনার বিরুদ্ধে ওই বেআইনি আটকের মামলা দায়ের করতে পারে। পাকিস্তানের খুররাম অঞ্চলে 11 দিনে প্রাণহানি 130 ছাড়ানোর পর অস্ত্রবিরতিতে সম্মত হলো সংঘাতে জড়িত পক্ষগুলো। রোববার জেলা প্রশাসকের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিনও সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত হন 8 জন। উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জাতিগত সহিংসতায় এ নিয়ে আহত প্রায় 200 মানুষ। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কঠোর পাহারায় এদিন পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। গেল 21 নভেম্বর একটি গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় আলিজাই ও বাগান আদিবাসীদের মধ্যে শুরু হয় এ সংঘাত। যদিও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সুন্নি ও শিয়াদের মধ্যে অস্ত্রবিরতি সত্ত্বেও পরিস্থিতি থমথমে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গেল সপ্তাহে একটি অস্ত্রবিরতিতে মধ্যস্থতার পর অল্প সময়ে ফের সহিংসতা শুরু হয়। পাকিস্তান সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও কুররাম দেশটির একমাত্র অঞ্চল যেখানে শিয়াদের আধিপত্য। জমি নিয়ে বিতর্কের জেরে গেল জুলাই মাসে দেশটিতে শিয়া সুন্নি বিভেদ চরমে ওঠে। ভারতে আবারও আন্দোলনে নেমেছেন কৃষকরা। 5 দফা দাবিতে সোমবার রাজধানী দিল্লিতে পার্লামেন্টের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন তারা। এ কারণে উচ্চ সতর্ক অবস্থানে দিল্লি সরকার। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা 12টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলেও আগেই দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন। সীমান্ত বন্ধ করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আগ্রা, আলিগড় সহ 20 জেলার কৃষকরা পায়ে হেঁটে এবং ট্র্যাক্টর নিয়ে যোগ দেবেন আন্দোলনে। নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এ বিক্ষোভ বলে রোববার জানান ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খলিফা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।